দিনগুলো পাখির ন্যায় জানা মেলে উড়ে চলেছে, আর সেই উদ্দিন দিনগুলো টেনে আনছে এক অমোঘ উত্তেজনার পূর্বাভাস। নির্বাচন আসন্ন, সময়ের পাতায় আর বাকি 30 দিন মাস। ঢাকা 17 আসনের প্রতিটি ধূলিকণা এক অস্থির অপেক্ষায় প্রহর গুনছে। রিটার্নিং অফিসের চূড়ান্ত ঘোষণার পর থেকেই বদলে গেছে শহরের চেনা অবয়ব। আগত দিনটি উপলক্ষে শহরের ধমনীতে যেন রক্তচাপ বাড়ছে। চায়ের দোকানের দোয়াটে আড্ডা, সর্বোচ্চ নির্বাচনী গুঞ্জন, রাজধানীর প্রতিটি অভিজাত অলিগলি থেকে বস্তির ছুপড়ি, সর্বস্ব এখন শুভ পোস্টার রাজত্ব। রশিদে ঝোলানো সেই সাদা কালো পোস্টারগুলোতে বিচ্ছুরিত হচ্ছে এক অপরাজেয় তেজ। পোস্টারগুলোতে দৃশ্যমান তৃপ্ত ভঙ্গিতে দণ্ডায়মান নীলের ছবি, আর নামের পাশে সগৌরবে অঙ্কিত তার বরাদ্দকৃত প্রতীক চিহ্ন। খান মহলের উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। প্রতিটি সদস্যের মধ্যেই অজানা আশঙ্কা ভর করেছে। ব্যবসার কাজগুলো ইদানিং ওয়ালিদ খান আর ওয়ালিমুজ্জামান খান সামলাচ্ছেন। সেই দায়িত্বের কদাচিৎ রফিনের উপর বর্তেছে, তবে প্রায়শই সে ব্যস্ত থাকে প্রচারণার কাজে। আজও নীলের সঙ্গে সে বেরিয়েছে নির্বাচনী প্রচারণায়। বিশাল এক মিছিল, যার শুরুটা দেখা গেলেও শেষটা যেন দিগন্তরের উপরে মিশে গেছে। শত শত বাইকের গর্জন আর টায়ার ঘষার শব্দে প্রকম্পিত হচ্ছে বনানী গুলশানের রাজপথ। প্রতিটি বাইকের পেছনে পথ করছে উড়ছে নীলের প্রতীক সম্বলিত ছোট ছোট নিশানগুলো। নীল একটি হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে, পরনে ধপধপে সাদা পাঞ্জাবি আর চোখে কালো রোদ চশমা। তার শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি যেন ভিড় চিরে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে। তার গাড়ির চারিপাশে মৌমাছির মতো ঘিরে আছে কয়েক হাজার তরুণের বাইক বাহিনী। তাদের কারোর মাথায় দলীয় স্লোগান লেখা ফিতা, আবার কেউ 2 আঙ্গুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে মুহূর্তেই স্লোগান দিচ্ছে। রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে নীলকে অভিবাদন জানাচ্ছে। উত্তেজনার পারদ চড়ছে প্রতি সেকেন্ডে। রফিনের অন্য একটি বাইকে থেকে পুরো মিছিলের শৃঙ্খলা সামলাতে ব্যস্ত। মাঝে মাঝে সে মেগাফোনে স্লোগান তুলে দিচ্ছে, আর সেই সুরে সুর মিলে কয়েক হাজার কণ্ঠ প্রায়শই একযোগে গর্জে উঠছে। হঠাৎই নির্বাচনী স্লোগানের তীব্র গর্জন ছাপিয়ে এক চড়া কণ্ঠ স্বরের ঢেউ আসে পড়ল রাজপথে। গলা খাকারি দিয়ে রফিন গিয়ে উঠল, এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় তার সাথে মুখ বুঝে। রাফিনের এমন গান মুহূর্তের মিছিলের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল। তার কণ্ঠে যেন মিশে আছে রাজপথ কাঁপানো এক তীব্র উত্তেজনা। উপস্থিত হাজার হাজার তরুণ বাইকারের রক্তে যেন আগুন লেগে গেল। তারা বাইকের এক্সিলারেটরের সজোরে চাপ দিল, আর সেই কান ফাটানো শব্দের সাথে তাল মিলিয়ে সবাই সম্মস্বরে গেয়ে উঠল, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। মিছিলের পরিবেশে মুহূর্তে প্রবল হয়ে উঠল বনানী গুলশানের চওড়া পেছানো রাস্তা। 2 পাশে দাঁড়িয়ে থাকা অগণিত উৎসুক মানুষের ভিড়। ফ্ল্যাটের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে রমণীরা। এমন অদ্ভুত মিছিলের অভিজ্ঞতা যেন জীবনে প্রথম আয়ত্ত করেছে তারা। নির্বাচনের দিনগুলোতে যত এগিয়ে আসছে, খান মহলের নিরাপত্তা তত ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। কারণ একটাই, প্রতিদ্বন্দ্বী দলের আক্রমণ। বাসা থেকে প্রয়োজন ব্যতীত সেভাবে বের হচ্ছে না কেউ। বাসার নবকুড়িগুলোর স্কুল আর ভার্সিটিতে যাওয়ার দায়িত্ব দলীয় কর্মীদের উপর বর্তেছে। তবে তিহু ভার্সিটিতে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। মহলের অন্য কেউ ভার্সিটিতে না গেলেও আজ এক প্রকার বাধ্য হয়ে ভার্সিটিতে এসেছে মুন্নি। একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের কাজে ক্লাস শেষে ফেরার উদ্দেশ্যে সবে দোতলা করিডোর পেরিয়ে প্রথম সিটাতে পা দিয়েছে সে। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে তীব্র বেগে নেমে যাওয়া কারোর সঙ্গে ধাক্কা খেয়ে এক প্রকার হুমড়ি খেয়েই পড়েছিল সে। হঠাৎই পুরুষ হস্ত বন্ধনে নিজেকে আবিষ্কার করলো মুন্নি। খেছে বদ্ধ করে রাখা চক্ষুতে মিচমিচিয়ে খুলল সে। অজ্ঞাত যুবকের উপস্থিতি অনুভূত হতে বিদ্যুতের বেগে সরে গেল সে। রাগান্বিত কণ্ঠে বলল, কানার মতন হাঁটেন, চোখ কি বন্ধ থাকে? অসভ্য লোক কোথাকার।
এক নাগাড়ে সে কথাগুলো যখন বলছিল তখন যুবকটি অধৈর্য হয়ে পড়ল। এই স্টপ, হোয়াট রাবিশ! ক্যাসেটের মতো তখন থেকে চলছো তো চলছই, থামার নাম গন্ধ নেই। আমি বেশি কথা বলি নাকি আপনি অন্ধের মতন হাঁটেন? এখন সরেন এখান থেকে, অভদ্রলোক। মুন্নি পাশ কাটিয়ে যেতে নিলেই যুবকটি তার হাত আঁকড়ে ধরল, বলল, কই যাচ্ছ ম্যাডাম? সরিটা কে বলবে? মুন্নি কথাগুলো শুনতে পেল না, যেন শুধু দেখতে পেল তার হাতে অন্য পুরুষের স্পর্শ। মস্তিষ্ক আর কোনো নির্দেশনা নিলই না, তার ক্ষুদ্র বেগে এসে থাপড় বসিয়ে দিল যুবকটি চলে। যুবকটি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে। একবার আশেপাশে চোখ বুলিয়ে দেখলো কেউ আছে কিনা। আল্লাহর রহমতে কেউ নেই, কিন্তু সে রেগে গিয়ে মুন্নির হাত মুচকে বলল, কোন সাহসে আমার গায়ে হাত তুললে? তুমি জানো আমি কে? মুন্নি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল। হাত ছাড়ো আমার, নয়তো এর থেকে খারাপ হবে। তার প্রত্যুত্তরে যুবকটি কিছু বলতে গেলেও তার আগেই পেছন থেকে কেউ একজন এসে বলল। যুবকটি মুন্নির হাত ছাড়িয়ে পরনের শুভ্র পাঞ্জাবিটা ঠিকঠাক করতে করতে বলল। এই তো। হাত ছাড়া পেয়ে মুন্নি দাঁতের দাঁত চেপে বলল। অসভ্য লোক। অতঃপর প্রস্থান করলো সেখান থেকে। যুবকটি এক ঝলক তাকালো তার প্রস্থান পথের দিকে। অতঃপর ছেলেটার সাথে গল্প করতে করতে ভেতরে প্রবেশ করলো তিহু। নাহা সিদ্ধান্ত নিয়েছে দিনভর গল্প করার। যেহেতু আজ সারাদিন বাড়িতেই থাকবে, তাই সবাই মিলে এমন গল্পের সিদ্ধান্ত। বেশিরভাগ আড্ডা তিহুর রুমেই হয়, তবে আজ একটা বিশেষ কারণে স্থান বদলে নাহার রুমে নেওয়া হয়েছে। গোসল ছেড়ে তিহু সবে এই রুমে থেকে বেরিয়েছে, উদ্দেশ্য নাহার রুমে যাওয়া। কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাওয়ার সময় ওয়ালিদ খানের আলোচনা কক্ষের সম্মুখে থামলো তার পদচারণা। নাহা উপস্থিত সেখানে, বাবার সাথে খুনসুটিতে মগ্ন। তিহু সেখানে প্রবেশ করতে গিয়েও থমকালো। স্মৃতির পাতা দোলা দিল বাবার সাথে কাটানো সেই ধূসর হয়ে যাওয়া সুন্দর মুহূর্তগুলো। হঠাৎই বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল তার। একটা সময়ে তার জীবনটাও তো এমন হাসিতে ভরপুর ছিল, আজ সেখানে কেবলমাত্র শূন্যতা আর দীর্ঘশ্বাস। সেই উজ্জ্বল মুহূর্তগুলোর স্মৃতি যেন আগুনের হালকার মতো ওর হৃদয় ভাবতে লাগলো। কেন করলো বাবারা এমন? এমন না করলেও তো সে তো আজ বাবার সাথে গল্প করতে পারত। বিষাদের কালো ছায়া গ্রাস হলো তার চারিদিকে। মনে হচ্ছে চোখের কোণে জল জমে, জলগুলো এখনই বাঁধ ভাঙবে, গড়িয়ে পড়বে যখন তখন। তিহু দ্রুত পিছে ঘুরে মুখ আবারও নিজের কক্ষের দিকে চলে যাচ্ছিল। তখনই ভেসে আসলো এক পৌর কণ্ঠস্বর। নুরাইন মা। তিহু থমকালো। কণ্ঠটার মালিক ওয়ালিদ খান। তিহু ঘুরে তাকাতেই তিনি স্নেহময় হেসে নিজের দিকে ইশারা করলেন তিহুকে। তিহু ভেতরে প্রবেশ করতে তিনি দুই হাত তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এদিকে এসো। তিহু ঠোঁট উল্টে প্রায় কেঁদে দিয়েছে। ওয়ালিদ খান দ্রুত এগিয়ে এসে তাকে বুকে আগলে বলল, এভাবে কাঁদতে হয় না মা, সব ঠিক হয়ে যাবে। তিহু এবার সত্যি সত্যি কেঁদে দিল। ওয়ালিদ খান তার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বললেন, বাবার সামনে কখনো মেয়েরা এভাবে কাঁদে? বাবার মন খারাপ হয় না? ওয়ালিদ খানের শরীর থেকে যেন সত্যি বাবা বাবা গন্ধ আসছে। তিহু ক্রন্দনরত কঞ্চে বলল, আব্বু। ওয়ালিদ খান তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই তো মা। কিছুক্ষণ অতিবাহিত হলো এমন ভাবে। নাহা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছিল। আরামকে হসপিটাল থেকে আনা হয়েছে। শরীরে অবস্থা শঙ্কামুক্ত এখন, তবুও সম্পূর্ণ সুস্থ নয় সে। তাই ফ্লোরা তাকে নিয়ে ফেরেনি এখনো, হয়তোবা কাল ফিরে যাবে তারা। বহুদিন বাদে একটু বেরিয়েছে আরহাম। ফ্লোরাও আর বাধা দেয়নি। একটু মুক্ত হওয়ার প্রয়োজন আরহামের। সোফায় বসে বসে এসবই ভাবছিল ফ্লোরা। চেয়েছিল দূর আকাশে হাজারো উজ্জ্বল নক্ষত্রের পানে। চারিদিকে থমথমে নীরবতা। আকাশের ওই অগণিত নক্ষত্ররাজি যেন আজ ফ্লোরার মনে নির্জনতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে কর্ণগ্রসর হলো কলিং বেলের চুংচাং শব্দ। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে কর্ণগত হলো গানের কয়েকটি লাইন। হঠাৎই ফ্লোরার চক্ষু পলক স্থির হলো। সামনে আরহাম দাঁড়িয়ে, তার পরনের শার্ট অবিন্যস্ত, চোখের মণি দুটো রক্ত জবার মতো লাল হয়ে আছে। ফ্লোরাকে দেখেই অদ্ভুত হাসলো আরহাম। হাতে থাকা জিনিসটাতে আরেক চুমুক দিয়ে অদ্ভুত হেসে বলল, কেন করলে আমার সাথে এমন তোতা?
কেন 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 একটু ভালোবাসলে না আমায়? লোনা বাতাস আর গরম পানীয়র একটা তীব্র গন্ধ মুহূর্তেই নাকে এসে ধাক্কা দিল ফ্লোরার। আরহামের টলটলে চাহনি আর এলোমেলো ভঙ্গি বলে দিচ্ছে সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক কাল্পনিক জগতে বিচরণ করছে। তবে কি সে ফ্লোরাকে তিহু হিসেবে কল্পনা করছে? ফ্লোরা কিছু বলার সুযোগ পাওয়ার আগে আরহাম টলতে টলতে সামনের দিকে ঝুঁকে পড়ল। অবাধ্য শরীরটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। আর্তনাদহীন এক হাহাকার নিয়ে সে সরাসরি ঝলে পড়ল ফ্লোরার কাঁধের উপর। তার তপ্ত নিঃশ্বাস ফ্লোরার ঘাড় স্পর্শ করছিল। ফ্লোরা দুই হাতে তাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু আরহামের অচেতন দেহের ভার সইতে না পেরে সে নিজেও চলে উঠল। বিধ্বস্ত আরহামের মাথাটা ফ্লোরার বুকে নুয়ে আছে, তড়ি খুঁজে না পাওয়া কোনো এক ক্লান্ত নাবিক নেয়। নেশার করে আরহাম অস্ফুটিক কি যেন পিটপিট করলো, তারপরে সব শান্ত। পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে গিয়ে সে তখন ফ্লোরার আশ্রয় এক গভীর নিষিদ্ধ ঘুমে আচ্ছন্ন। সন্ধ্যা গাঢ় হয়ে রাত ঘনীভূত। নীল ইদারিং বাড়িতে আসে অনেক রাত করে। পার্টি অফিসের পুনর্গঠন আর নির্বাচনী প্রচারণে ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। তাই তার বাড়ি ফেরার রুটিন হয়েছে প্রতিদিন মধ্যরাতে। তিহু সন্ধ্যার আড্ডা শেষে সবে কক্ষে এসেছে সে। নীলের শূন্যতা আজকাল বড্ড ভোগাচ্ছে তাকে। অভিমান, শূন্যতা, ক্রোধ সব একযোগে জড়ো হয়েছে ছোট্ট মস্তিষ্কে। ড্রেসিং টেবিলের উপর রাখা নীলের ছবিটা সম্মুখে রেখে তাতে অভিমান মেটাতে ব্যস্ত সে। এমন সময় দরজার পাশে মৃদু শব্দ হলো। তিহু চমকে মুখ তুলে তাকাতে দৃষ্টিগত হলো নীল দাঁড়িয়ে আছে দরজার চোখ আছে, যার সারা শরীর জুড়ে রাখছে ক্লান্তি। কুচকে যাওয়া পাঞ্জাবি, এলোমেলো চুল আর চোখের নিচে স্পষ্ট ক্লান্তি রেখা, সবকিছুই তার দিনের কঠোর পরিশ্রমের সাক্ষী দিচ্ছে। কিন্তু পরক্ষণে নীলের ক্লান্ত মুখটি এক ঝলক হাসিতে উদ্ভাসিত হলো যখন তার চোখে পড়ল তিহুর দিকে। মুহূর্তে যেন সব ক্লান্তি উধাও হয়ে গেল। মুচকি হেসে পড়ল, রেগে আছেন ম্যাডাম? না না, রাগ করবো কেন? আমার কি রাগ করার কথা ছিল নাকি? আপনি তো দিব্যি মাঝরাতে ফিরতেন, তা হঠাৎ আজ এত দ্রুত মিস্টার? সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, সবে তো সন্ধ্যা 8টা বাজে মাত্র। তিহুর অভিমানী কণ্ঠে মুচকি হাসল নীল। অতঃপর ঘমার্ত শরীরে তিহুর কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, ইচ্ছে করছে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে, তিহু চোখ সরু করে তাকাতে নীল হেসে বলল। কিন্তু এভাবে নয়, আগে ফ্রেশ হয়ে এসে। সে হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলল, রেডি হন ম্যাডাম, বেরোবো আমরা। তিহু মুখ কুচকে কিছু বলার আগেই নীল মুচকি হেসে বন্ধ করলো ওয়াশরুমের দরজাটা। প্রায় অর্ধঘণ্টা শেষে একটা দীর্ঘ শাওয়ার নিয়ে বের হলো নীল। উন্মুক্ত দেহে কোমরের জড়ে শুধু একখানা শুভ্র তাওয়াল। কিছুক্ষণ আগে বিদ্যমান চোখে সেই ক্লান্তি রেখাগুলো এখন অনেকটা ম্লান। সদ্য শাওয়ার সেরে আসায় গায়ের রং যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। তার প্রশস্ত বুক আর কাঁধে চুপচুপ করে জল গড়িয়ে পড়ছে। সেই জলের ধারাগুলো ওর সিক্স প্যাক অ্যাপসের খাঁচে খাঁচে হিরের দানার মতো চিকচিক করছে। ওর ভেজা চুলের গোছাগুলো কপালে এলোমেলো ভাবে লেপটে আছে, যেখান থেকে আবদ্ধ জলবিন্দুরা নেমে আসছে ওই খাড়া নাকের ঢকাপে। তিহু ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। আয়নায় নীলের এই রূপ দেখে ওর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নীল আয়নায় দিকে তাকে তিহুর চোখে চোখ রাখলো। ও চোখের কোণে ঝুলে থাকা বাঁকা হাসিটা আরো প্রগাঢ় হলো তিহুর শুকনো চোখ গিলতে। নীল বলল, দৃষ্টি সরান ম্যাডাম, লজ্জা তো আমারও লাগে নাকি? তিহু দ্রুত দৃষ্টি সরিয়ে মুখ বাঁকিয়ে বলল, ঢং! এত লজ্জা যখন করছে তখন ড্রেস পরে আসলেই তো হতো। চাল পরে আসছেন কেন? হ্যাঁ, ড্রেস কোথায় আমার? আলমারিতে। বের করনি? না। হঠাৎ নীলের চোখ পড়ল বিছানায়, যেখানে সযত্নে তার কাপড়গুলো ভাঁজ করে রাখা। তবে এগুলো বাসায় পরার। সে তো বেরোতে চায়। তিহুর উদ্দেশ্যে সে বলল, এগুলো কেন? আর তুমি রেডি হওনি? তিহু চুলে চিরুনি চালনা করতে করতে বলল, রেডি হতে যাব কোন দুঃখে? ঘুরতে যাওয়ার দুঃখে। দেখুন। তাকে কথা শেষ করতে না দিয়ে নীল বলল, রেডি হয়ে নাও নূর, বেরোবো আমরা। আর শোনো, কোনো কথা শুনতে চাচ্ছি না। বলেই আলমারি থেকে আয়রন করা একটা কাপড় নিয়ে সে ঢুকে পড়লো ওয়াশরুমে। কিছুক্ষণ বাদে রেডি হয়ে বেরোলো নীল। তিহু ততক্ষণে মোটামুটি তৈরি হয়ে নিয়েছে। পরনে হালকা নীলা পাকিস্তানি ফ্লোরাল লং কামিজ,
সালোয়ারের নিচে সূক্ষ্ম লেসের কাজ আর ওড়নাটি তার কাঁধ বেয়ে লতিয়ে পড়েছে হিজাবে আবৃত মুখশ্রে। নীল সবে দীঘল আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ঠিক করছিল। আয়নায় প্রতিবিম্বে তিহুর দিকে তাকিয়ে তার অদরে এক চিলতে পোস্টারের হাসি ফুটে উঠল। সাজগুজের পরিমাণ যত সামান্য তিহুর, চোখে কাজল আর ঠোঁটে হালকা রঙের ছোঁয়া, তবে সেইটুকুই তাকে স্নিগ্ধ এক অপসরি করে তুলেছে। নীল ধীর পায়ে তিহুর পেছনে এসে দাঁড়ালো। তার পরনে গাঢ় নেভি ব্লু রঙের ক্যাজুয়াল শার্ট। তিহুর পর কানের কাছে ফিসফিসিয়ে বলা, লুকিং লাইক মাই পার্সোনাল অর্কিড। তিহু চোখ সরু করে তাকাতে নীলবুচকি হেসে বেরিয়ে যেতে যেতে বলল, দ্রুত আসুন ম্যাডাম, রাত বাড়ছে ক্রমে। নীল বেরিয়ে গেল। তিহু হিজাবের সর্বশেষ পিঞ্চা লাগিয়ে চলো তার পিছু পিছু। জনবহুল রাজপথ, বনানী থেকে গুলশানের চড়া রাস্তাগুলো বিদ্যমান শত সহস্র লোকের ঝল। এরই মাঝে ছুটে চলছে একখানা বাইক। দুপাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো যেন হলুদ আলোর ঝর্ণা ধারা ঠেলে দিচ্ছে তাদের উপর। বাইকের গতি বাড়ছে, রাতের শীতল হাওয়া তিহুর কানের পাশ দিয়ে এক অদ্ভুত বাঁশির ন্যায় সুর তুলে যাচ্ছে। বাইক থামলো 300 ফিটের মোটামুটি নির্জন একটা এলাকায়। হাতে ঝিলের সেই মোহনীয় সেতুর উপর রাস্তার দুপাশে খোলা আকাশ আর দূরে চিমচিম করা জলা শহরের আলো। নিচে শান্ত জলরাশির বুকে প্রতিফলিত হচ্ছে শহরের আলোকসজ্জা, যেন জলের গভীরে আরেকটা আকাশ লুকিয়ে আছে। নীল হেলমেট খুলে চুলগুলো একবার ঝাঁকিয়ে নিল। চাঁদের আলোয় তার খামারত মুখটা আরো পুরুষ তৃপ্ত দেখাচ্ছে। তিহু বাইক থেকে নেমে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিল। নীল তার দিকে এগিয়ে এসে দাঁড়ালো, তার শান্ত গভীর দৃষ্টি তিহুর চোখের উপর স্থির। রাগটা এখনো কমেনি ম্যাডাম? তিহু কিচ্ছু বলল না, শুধু সেতুর পার্শ্ব রেলিং আঁকড়ে এক ঝলক নিচে তাকালো। কি নীল কিছুটা এগিয়ে এসে অতি সন্তর্পণে তিহুর হাতের উপর হাত রেখে বলল, আচ্ছা নিন, সরি, আর হবে না এরকম। এখন কি রাগটা কমেছে? তিহু নীলের দিকে কেমন দৃষ্টিতে তাকালো, বলল, কমেছে। আলহামদুলিল্লাহ। তিহু অপর দিকে ফিরে হাসলো খানিক। হঠাৎ নীল বলল, ফুচকা খাবেন ম্যাডাম? তিহু তার দিকে তাকাতে নীল হেসে বলল। ওয়েট। বলেই সে এগিয়ে গেল কিছুটা দূরে থাকা একটা ফুচকা স্টলের দিকে। তিহু তাকিয়ে দেখলো স্টলের লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। কি জানি একটা জিজ্ঞেস করলো নীল তার জবাব দিয়ে এক প্লেট ফুচকা নিয়ে এগিয়ে আসলো তিহুর দিকে। সে আসতে তিহু শুধল। লোকটা কি শুনছিল? নীল প্লেট থেকে একটা ফুচকা তুলে তিহুর মুখে অগ্রভাগে ধরতে ধরতে বলল, শুনছিল আমি এখানে কি করছি? তো আপনি কি বললেন? যা সত্যি তাই বললাম, বউ রাগ ভাঙাতে এসছে। তিহু চোখ কুচকে তাকালো, সশব্দে হেসে উঠল নীল। তবে পরক্ষণেই বেজে উঠল পকেটে থাকা ফোন খাড়া। নীল ফুচকার প্লেটটা তিহুর কাছে দিয়ে কিছুটা দূরে সরে কথায় ব্যস্ত হলো। হ্যাঁ বলো। ভাই আপনি এখন আসছেন তো? না। সে ইশতিয়াক স্যার সেই কখন থেকে এসে বসে আছে। তো আমি কি করতে পারি? আপনি আসবেন না? আজকে আমাদের পার্টি অফিসের গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল ভাই। আমি ওর থেকেও গুরুত্বপূর্ণ কাজে আছে, রাখ এখন, আর যেন ডিস্টার্ব না করা হয়। ইফাস কি জানি একটা বলতে গেল, পরক্ষণে ভেবেচিন্তে কথা ঘুরিয়ে বলল, ভাই আপনি কি ভাবির সাথে? কিছু মনে করবেন না ভাই, কিন্তু ভাবিকে কি একটু বোঝানো? একদম যেত না। এতটা প্রাধান্য দেন ভাই? ওর থেকে বেশি প্রাধান্য ডিসার্ভ করে। কিন্তু ভাই ভাই কিছু মনে করেন না, কিন্তু এতটা প্রাধান্য দেওয়ার প্রয়োজন কি? কারণ ওকে আমার বাঁকা পাঁচুরের হাড় থেকে তৈরি করা হয়েছে, যেটা সোজা করতে গেলে ভেঙে যাবে, আর রেখে দিলে বাঁকাই থেকে যাবে। এর জন্য তাকে সর্বদা প্রাধান্য দিয়েই কোমল আচরণটা করতে হবে। নীলের এমন কথা ইফাস মন্ত্রমুগ্ধ। আর কোনো কথা বের হলো না তার কণ্ঠ দিয়ে। নীল ফোন কেটে এগিয়ে আসলো তার অর্কিডের দিকে। তিহু এতক্ষণ জলরাশিতে প্রতিফলিত নক্ষত্রের দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। নীল এসেই বলল, আজ একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করলে কেমন হয় বলো তো? মানে? নীল উত্তর দিল না, শুধু তিহুর হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পরে নিল। তাকে নিয়ে এগিয়ে গেল ঘাটের দিকে, যেখানে জলের ছন্দে দুলছে বেশ কিছু ছোট্ট ডিঙি নৌকা। নৌকার চারিপাশে ঘিরে ছোট্ট ছোট্ট চিমচিমে আলো, যা জলের আয়না এক মায়াবী প্রতিচ্ছবি তৈরি করেছে। নীল সেখান থেকে একটি নৌকায় উঠল। নৌকাটি ঠিক করে
সে তিহুকে হাত বাড়িয়ে দিল। তিহু কিছুটা দ্বিধা নিয়ে নৌকায় পা রাখতেই নীল তাকে সামলে নিয়ে বসলো তার ঠিক উল্টো পাশে। মাঝে যখন নগি টেনে ঠেলে নৌকাটি চালানো শুরু করলো, ধীরে ধীরে আলোকসজ্জিত ডিঙি নৌকাটি মাঝ নদীতে এসে পৌঁছালো। মাঝ নদী থেকে হাতিঝিলের দুপাশের আলোকসজ্জা গুলো যেন নক্ষত্রের মতো চলচল করছে। জ্যোৎস্না রাতটা আজ বজ্র মধুময়। চাঁদের রূপলি কিরণ প্রতিফলিত হচ্ছে বিস্তীর্ণ জলরাশিতে। তিউ আলতো করে জলের উপর হাত রাখলো। শীতল জলের স্পর্শ তার আঙুলের ডগা বেয়ে হৃদয়ে গিয়ে পৌঁছালো। নীল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তিহুর দিকে। একটু ঝুঁকে এসে তিহুর খুব কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস তিহু ললাট স্পর্শ করছে। সে গভীর কণ্ঠে বলল, আই উইশ সময়টা এখানে স্থির হয়ে যেত, আর আমার অপলক দৃষ্টি তোমার পানে আজীবনের জন্য স্থির হয়ে যেত। নীলের তপ্ত নিঃশ্বাস আর বলা কথাগুলো তিহুর বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। চারপাশের শব্দগুলো যেন ম্লান হয়ে গেল। শুধু রয়ে গেল নৌকার তলার জলের ছলাৎ ছলাৎ শব্দ আর নীলের ওই গভীর চাহনি। হঠাৎ নীরবতা ভেঙে নীল গেয়ে উঠল, ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागिनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लुभाने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। সদা প্রাণচঞ্চলা বিরাজমান হক ম্যানশনে আজকাল নির্জীব নিস্তব্ধতার রাজত্ব কায়েম হয়েছে। নিস্তব্ধতা মরিয়ে থাকে সর্বদা সেথায়, কারণ সমগ্র বাড়ির প্রফুল্লতার প্রাণ ভোমরাটি যে অনুপস্থিত। তিউর হাসির কলতানে যে দেয়ালগুলো একসময় প্রাণবন্ত হয়ে উঠত, আজ তারা কেবল বোবা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। বাড়ির প্রতিটি কোণে যেন এক গভীর দীর্ঘশ্বাস জমে আছে। বাড়ির লোকজনের মুখের দিকে তাকানো যায় না। সবার চোখে মুখে একরাশ মেঘ জমে ভারী হয়ে আছে। যে ড্রয়িং রুমে বসে একসময় হাসির রোল উঠত, সেখানে এখন কেবল দীর্ঘশ্বাসের আনাগোনা। সদা হাসির রোল বিরাজমান সেই মহলে। নেই কোনো অহেতুক খুনছুটি। ম্যানশনের সবার দিন কাটে বিমর্ষ মুখে। সবচেয়ে করুণ দশা তিহুর দাদা আর দাদির। বার্ধক্যের ভারে রুজু এই দম্পতির নাতনির আকস্মিক আর্তনাদ মানতে পারেননি তিনি কিছুতেই। তাদের অবশিষ্ট প্রাণ শক্তিটুকু শুষে নিয়েছে কোনো এক তিক্ত বিষাদ। নুরুজ্জামান হক কয়েকদিন ধরে বিছানা ছেড়ে উঠছেননি। তিনি মানুষটা বরাবরই শক্ত ধাঁচে ছিলেন, কিন্তু এই কয়েকদিনে তিনি যেন 10 বছর বুড়িয়ে গেছেন। তার সেই গম্ভীর কণ্ঠস্বর এখন ক্ষীণ হয়ে এসেছে। শরীরে অসুস্থতার চেয়ে মনের অসুস্থতাই তো তাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিস্তব্ধতার করাল গ্রাসে আক্রান্ত প্রত্যেকেই। তাজির ইদানিং বাড়িতে ফিরে সন্ধ্যার পর স্কুল কোচিং এর নাম করে দিব্যি এই ভারাক্রান্ত পরিবেশ থেকে পার পেয়ে যাচ্ছে সে। পিহুরও ইদানিং বাড়িতে ভালো লাগে না। পিহু চলে যাওয়ার পর কিছুদিন বাদে মামা বাড়ি জমিয়েছে সে। নাতি নাতনিদের এমন বিচ্ছেদে কিছুতেই মেনে নিতে পারছেন না নুরুজ্জামান হক। এক প্রকার বাধ্য হয়ে তিনি আজ 2 ছেলেকে ডেকে পাঠিয়েছেন। সন্ধ্যার কিছুটা পরে নওশাদ হক আর নিহাল হক বাবার অনুমতি ক্রমে রুমে প্রবেশ করলেন। নুরুজ্জামান হক বেশ কিছু কষ্ট করে উঠে বসলেন। নওশাদ হক শুধলেন, কিছু বলবেন আব্বা? হক, হ্যাঁ, তোমাদের 2 ভাইয়ের সাথে আমার কিছু কথা বলার আছে। নওশাদ হক একবার নিহাল হকের দিকে তাকালেন, অতঃপর নুরুজ্জামান হকের দিকে তাকিয়ে বললেন, জি বলুন। নুরুজ্জামান হক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। খানিকক্ষণ নীরব থেকে অতঃপর বললেন, দেখো, জীবনে কম গোড়ামি করিনি আমি। যার ভিতর সবচেয়ে বড় গোড়ামি ছিল নওফেল আর রোশন হারার সম্পর্কটা মেনে না নেওয়া। এখন আমি এই জীবনের অন্তিম ক্ষণে এসে সেটা বুঝতে পারছি। তার কারণ একটাই, আমার পুতুল ভেঙে ফেলা। তোমরা এই গোড়ামি কিন্তু আমার পুতুলকে একটিবারের জন্য আমার সামনে নিয়ে আসো। তোমাদের আম্মার অবস্থাও ভালো না। শুনেছি আমার নফলের নাকি এক রাজপুত্র আর রাজকন্যা আছে। তাদেরকে একটিবার জন্য দেখতে চাই আমরা।
বাবার এমন কাকতিপূর্ণ কণ্ঠে হৃদয় নরম হলো নওশাদ হক আর নিহাল হকের। বলা ভালো তিউ সেদিন ওভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে কোনোভাবে অপরাধ বোধ থেকে বেরোতে পারছিলেন না নিহাল হক আর নওশাদ হক। নিজে সর্বোত্তম বন্ধুকে দেখার পর থেকে আর কোনো ক্ষোভ জমা রাখতে পারেননি তারা। দুজনেই সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আচ্ছা আব্বা, আমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করেছি। যত জলদি সম্ভব। নওশাদ হক নিহাল হক দুজনেই সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, জি আব্বা। জুলাইয়ের 20 তারিখ নির্বাচনী দিন। আজ শহরের রাজপথে আজ রোদটা একটু অন্যরকম। সকাল থেকে তপ্ত বাতাস বইছে, পিছানো রাস্তাগুলো জনশূন্য, শুধু মোড়ে মোড়ে পুলিশের কঠিন প্রহরা আর বিজেপির টহল গাড়িগুলো চাকার শব্দ ও স্তব্ধতাকে খানিক খান খান করে দিচ্ছে। এক অদ্ভুত থমথমে ভাব পুরো ঢাকা শহরে। ভোট কেন্দ্রগুলোর সামনে মানুষের মেলা। নীলের বিশ্বস্ত কর্মীরা প্রতিটি বুথে পোলিং এজেন্ট হিসেবে শক্ত হয়ে বসে আছে। তাদের দৃষ্টি তীক্ষ্ণ, যেন বাতাসের গতিবিধিও নির্ণয়ের তৎপর তারা। এদিকে সকাল থেকে খানমহলে সাজ রব। তবে এই সাজসজ্জায় বিদ্যমান উৎসবের আমেজহীন এক টানটান উত্তেজনা। বিশাল ড্রয়িং রুমটা এক কন্ট্রোল রুমে পরিণত হয়েছে। বড় বড় ম্যাপ, ভোটার লিস্ট আর ওয়াকিটকির কর্কশ আওয়াজে মুখর চারিপাশ। নীলের বাবা বর্ষিয়ান নেতা সঙ্গে বর্তমান এমপি সাহেব আজ অনেকটা নির্লিপ্ত থাকার চেষ্টা করলেও তার অভিজ্ঞ চোখজোড়া বারবার জানলার বাইরে তাকাচ্ছে। ছেলের প্রথম নির্বাচনী লড়াই, সিংহের উত্তরাধিকারী আজ নিজের রাজত্ব বুঝে নিতে মাঠে নেমেছে। তাই গর্বের পাশাপাশি দুশ্চিন্তার পরিমাণও কোনো অংশে কম নয় তার। তাই ছেলের জন্য দোয়া আর মিলাদ পড়ানোর আয়োজন করা হয়েছে ভোরেই। বাদবাকি কেন্দ্রগুলো পরিক্রমণ শেষে দুপুরের দিকে নীল যখন একটি কেন্দ্রে এসে নামলো, মুহূর্তেই চারপাশে স্লোগান ফেটে পড়ল। সে হাত তুলে সবাইকে শান্ত হওয়ার ইঙ্গিত দিল। তার সেই ছোট্ট ইশারায় মূর্তি থমকে গেল চারিপাশ। পরিবেশটা সামাল দিয়ে সে কেন্দ্রটা প্রদক্ষিণে তৎপর হলো। প্রতিটি বুথের ভিতর গিয়ে পোলিং এজেন্টদের সাথে কথা বলছে সে। কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে। সাধারণ ভোটাররা যখন তাদের প্রিয় তরুণ নেতাকে সামনে দেখেছে তখন তো তাদের চোখ ভরসার ঝিলিক। নীল হাসি মুখে এক প্রৌঢ়ের হাত ধরে কুশল বিনিময় করলো। তার এই নম্রতা আর দায়িত্ববোধ দেখে উপস্থিত সবাই মুগ্ধ। এক জনদরদী নেতার পূর্ণ প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে তার অবয়বে। কেন্দ্রের শেষ সীমানায় ঘেঁষে হাঁটছে নীল আর তার দলবল। উদ্দেশ্য যে কোনো রকম বিশৃঙ্খলা রোধ। এই কেন্দ্রের শেষ প্রতিক্ষণ এটা। এরপরেই নীল রওনা হবে অপর কেন্দ্রের উদ্দেশ্যে। জনদর্শকের মতো লোকজন নীলের সঙ্গে গল্প করতে করতে হাঁটছে তারা। সেই সাথে সার্বক্ষণিক আঠার ন্যায় নীলের সঙ্গে লেপ্টে আছে আয়াজ। চারিদিকে হট্টগোলের মাঝে হঠাৎ আয়াজের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল বিজাতীয় এক বিপদের। পিঠ পাশের আধভাঙা দালানের জানালার কাজ ভেদ করে এক চিকচিক ধাতব যন্ত্র ছিলিক আয়াজের চোখে বিঁধল। দেখলো কালো একটা নল স্থির লক্ষ্যভেদ করতে চাইছে নীলের বুক বরাবর। আজ হৃৎপিণ্ড থমকে গেল। এক মুহূর্তের জন্য সে চিৎকার করে আর্তনাদ করে উঠল। স্যার সরে যান। মুহূর্তের ভগ্নাংশ ট্রিগার টেপার শব্দ আর বাতাসের বুক চিরে ক্ষিপ্র বেগে সিসার বুলেটের ধেয়ে আসা একই সাথে ঘটল। নীল বুঝে ওঠার আগেই আয়াজ সর্বশক্তিতে তাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। লক্ষ্য ছিল নীলের হৃৎপিণ্ড, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই বুলেট বেঁধে গেল আয়াজের বাহু আর পিঞ্জরের মাঝখানে। ছাঁচা করে পরপর তিনবার বজ্রঘাতের ন্যায় শব্দ। নীল ছিটকে পড়ে পাথরে জমিনে, কিন্তু কানে এলো এক যন্ত্রণা কাতর আর্তনাদে ধরফুড়ে উঠে তাকে। নীলের আত্মা কেঁপে উঠল। আয়াজ ভারসাম্য হারিয়ে ততক্ষণে মাটিতে লুচিয়ে পড়েছে। তার কাঁধের নিচে সাদা সাচ্চা মূর্তির চকটকে লাল রক্তে ভিজে যাচ্ছে। নীলের সাদা পাঞ্জাবিতেও আয়াজের ছিটকে আসা রক্তে রঞ্জিত। নীল চিৎকার করে উঠল। আয়াজ! চারপাশে তখন হুলস্থুল পড়ে গেছে। কর্মীরা ছুটে আসছে, নিরাপত্তা রক্ষীরা পজিশন নিচ্ছে। কিন্তু নীলের চোখে তখন কেবল আয়াজের রক্তে ভেজা শরীর। এমন একটা ঘটনা জন্য নীল হয়তো প্রস্তুত ছিল না, কেননা প্রতিটি নির্বাচনের সাধারণ ঘটনা এটা। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য তার
প্রস্তুতি ছিল না। নীল পাগল মতো চিৎকার করে আয়াজকে ঝাপটে ধরল। তার দু হাতে এখন আয়াজের গরম রক্ত। নীলের গলার শিরাগুলো ফুলে উঠেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সে আর্তনাদ করে উঠল। গাড়ি বের কর, জলদি গাড়ি বের কর। আয়াস, চোখ খোল, আমার দিকে তাকা। আয়াজের ঠোঁটের কোণে এক চিলতে রক্ত গড়িয়ে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে সেখানে একটা প্রশান্তির হাসি অস্ফুটে স্বরে। সে শুধু বলল, আপনি ঠিক আছেন তো স্যার? কথাটা শেষ করে আয়াজের চোখের পাতা ভারী হয়ে এলো। নীল তখন হিতাহিত জ্ঞান শোন। পাশে থাকা কর্মীদের উপর গর্জে উঠল সে। দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন তোরা? কোলাঙ্গারটাকে ধর। ওই দালান থেকে কি গুলি করেছে তাকে জ্যান্ত চাই আমার। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলো। নীলের দেহরক্ষীরা সেই আধভাঙা দালান ঘিরে ফেলল। ওইদিকে আয়াজকে গাড়িতে তুলল নীল। ড্রাইভারকে হুঙ্কার দিয়ে বলল, হাসপাতাল 5 মিনিটের মধ্যে পৌঁছানো চাই, নাহলে তোর কপালে ছড়ি আছে। আসিফ গাড়িতে সর্বোচ্চ বেগ তুলল। ঝড়ো হাওয়ার বেগে গাড়ি ছুটে চলে হাসপাতালের উদ্দেশ্যে। রক্তে ভেজা পাঞ্জাবি নিয়ে হাসপাতালে নীলের করিডোরে দিয়ে স্ট্রেচারের সাথে দৌড়াচ্ছে। মনে হচ্ছে কোনো সময় যেন থমকে গেছে। নার্সরা দ্রুত এগিয়ে এলো। স্ট্রেচারটা নীলের হাত থেকে নিয়ে আয়াজকে নিয়ে প্রবেশ করলো অপারেশন থিয়েটারে। কিছুক্ষণ বাদে অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলে উঠতে নীল ধপ করে করিডোরের চেয়ারে বসে পড়ল। তার দুহাত ভর্তি রক্ত। লেগে থাকা রক্তের দিকে তাকে হিংস্রতা জ্বলে উঠল তার দু চোখে। পাশে থাকা ছেলেগুলোকে কিছু একটা নির্দেশ দিয়েই রক্তচক্ষু নিয়ে তাকালো অপারেশন থিয়েটারের দিকে। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরটা যেন এক জনহীন মরুর প্রান্তর। দেয়ালে টাঙানো ঘড়িটা টিকটিক শব্দ নীলের কানে হাতুড়ির মতো বেজেছে। খান বাড়ির প্রত্যেকে একে একে হাজির হয়েছেন। সবার চোখে মুখে উদ্বেগের কালো ছায়া। বিশেষত নাহার মুখে স্পষ্ট অব্যক্ত যন্ত্রণার রেখা। সে না তো কাউকে এই বিভৎস যন্ত্রণা ভাগ দিতে পারছে, আর না তো যন্ত্রণা কমাতে পারছে। ওয়ালিদ খান ধীর পায় ছেলের সামনে এসে দাঁড়ালেন। ছেলের গায়ে রক্তে মাখা পাঞ্জাবি বুকটাও কেঁপেও কাঁপল না, কেননা এমন ঘটনা তার কাছে দুধভাত। বিশেষত নির্বাচনের দিন কত শত প্রিয় অনুচরকে হারিয়েছে সে। খানিক বাদে ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। সবার উৎকণ্ঠাকে ছাপিয়ে নীলবিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। ডাক্তার, আয়াস কেমন আছে? ডাক্তার মাস্কটা নামালেন। তার ক্লান্ত চোখে মুখে আসার আলো উজ্জ্বল নয়। তিনি বললেন, বুলেটটা বের করা গেছে, কিন্তু রক্তক্ষরণ অনেক বেশি হয়েছে, তাই জ্ঞান ফেরার আগ অব্দি কিছু বলা যাচ্ছে না। নীলের ভেতরে সেই শান্ত সমুদ্রটা হঠাৎ উত্তাল হয়ে উঠল। সে পাশে দাঁড়িয়ে থাকা তার অনুচরদের দিকে ফিরে তাকালো। সেই চোখ তখন আর মানুষের মতো মমতা নেই, আছে কেবল এক হিংস্রতা। গম্ভীর গলায় সে আদেশ দিল, সমগ্র শহর খুঁজে বের করে থাকে। যে হাতে গুলি ছোড়া হয়েছে সেই হাত আমি আস্ত দেখতে চাই না। বলেই সে দ্রুত পদচারণায় হাসপাতাল ত্যাগ করলো। পেছনে পড়ে রইল স্বজনদের আকুলতা আর অপারেশন থিয়েটারের সেই নিঃশব্দ লাল বাতি। নাহা তখন থেকে ফুপিয়ে কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে। তিহু বিবর দৃষ্টিতে চেয়ে আছে ক্রন্দনরত নাহার পানে। অতঃপর এগিয়ে এসে সন্তর্পণে নাহার কাঁপতে থাকা কাঁধে হাঁস রাখল। তাকে লোকচক্ষুর আড়ালে এক নির্জন কোণে নিয়ে গেল। নাহার দুহাত চেপে ধরে স্নিগ্ধ কঞ্চে বলল, কান্না করো না নাহা। তুমি এতটা ভেঙে পড়লে কিভাবে চলবে বলো তো? দেখো আইয়াস ভাইয়ের কিছু হবে না। নাহা তখন হিতাহিত জ্ঞান ছিল। তিহুর বুকে মুখ লুকিয়ে সে ডুকটিক কেঁদে উঠল। তার রুদ্ধ কঞ্চ থেকে বেরিয়ে এলো হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা সেই গোপন দহন। I love him, Bomoni. I really love him. I can't love without him, Bomoni. I can't. তিহু নাহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভালোবাসার এই অকপট স্বীকারোক্তি তাকে স্তব্ধ করে দিয়েছে। যেন মানুষের জীবন কত বিচিত্র এক মরণপণ যুদ্ধের মধ্য দিয়ে প্রেমের এই চোরাবালিতে নিঃশব্দে জেগে উঠছে স্তব্ধ রজনী। কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তরুণ নেতা ওয়াজ খান্নেল। হাজার হাজার সমর্থক উল্লাসে ফেটে পড়েছে স্লোগানে। মুখরিত শহরে আকাশ পাতার সমর্থকদের উন্মাদনা যেন বাঁধ ভেঙেছে। নীলের বাড়ির সামনে তখন তিল ধারণের জায়গা নেই। আবির আর ফুলের মালায় চেয়ে গেছে চারপাশ। ইতিমধ্যে এসেছে আরেকটি সুখকর বার্তা। আয়াজের জ্ঞান ফিরেছে ঘণ্টাখানিক আগে। বর্তমানে শঙ্কামুক্ত সে।
খান মহলে বর্তমানে খুশির আমেজ, অন্তর্মহলে এক বিচিত্র শান্ত সমাহিত ভাব বিরাজ করছে। বাইরের সেই কোলাহল যেন এই সুগভীর অট্টালিকার দ্বারে এসে মস্তক অনবত করে প্রস্থান করেছে। ওয়ালিদ খান ড্রয়িং রুমে একখানা চড়া সোফায় হেলান দিয়ে বসে আছেন। তার আননে আজ এক প্রশান্ত গৌরবের আভা। দীর্ঘ রাজনীতির কনকটাকীর্ণ পথে তিনি যে মহিরুহ রোপণ করেছিলেন, আজ তারই রক্তজ সন্তান সেই মহিরুহের ছায়ার আসনে নিজের আসন পেতে নিয়েছেন। তনয়ের এই জয় যেন তার নিজ জীবনের চরম সার্থকতা। নাও এখন অনেকখানি শান্ত। আজের আশঙ্কামুক্ত হওয়া শব্দটি তার তপ্ত মরুভূমিতে এক পশলা শ্রাবণধারার বর্ষণে ন্যায় পতিত হয়েছে। সে দোতলার করিডোরে দাঁড়িয়ে উন্মুক্ত উচ্ছ্বাস দেখছে। কর্তীরা আজ রন্ধনশালার তদারকিতে ব্যস্ত। খাওয়ানো হবে এলাকার সকল দরিদ্রের। তিহু অপেক্ষমান তার নেতা সাহেবের। রাতটা 12টার কিছুটা পরে কক্ষে প্রবেশ করল নীল। চোখে মুখে ক্লান্ততার রেখাগুলো স্পষ্ট। সারাদিন ব্যস্ততার দরুন তিহু ক্লান্ত বেশ, তবে নীলকে দেখে এতক্ষণ যাবৎ সোফায় ঝিমতে থাকা সে দ্রুত উঠে এলো। কংগ্রাচুলেশনস মিস্টার পলিটিশিয়ান। থ্যাঙ্কস টু ইউ। মানে? নীল অপর হাতে তাকে নিজের সঙ্গে বেষ্টন করতে করতে বলল, কারণ তুমি না থাকলে আমি কখনোই রাজনৈতিক লড়াইয়ে নামতাম না। তিহু কিছু না বুঝেই বলল, কেন? নীল তিহুর প্রশস্ত ললাটে চুম্বন রেখে একে দিয়ে বলল, এটা একটা শর্ত ছিল অর্কিড। আজ থেকে আমি তোমাকে আপন করতে পেরেছি। নাও আই সে দ্যাট ইউ আর মাইন। খুলে বলুন না মিস্টার। নীল হাসলো, খানিক প্রশান্তি মিশে আছে সে হাসিতে। বলেছিলাম না বাবাকে দেওয়ার শর্তের কথা। আরেকটা শর্ত ছিল যেদিন আমি নিজেকে তার মতো করে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন আমি তোমাকে আপন করে পারবো। নাও আই এম সাকসেস। তিহু বোধহয় নীলকে এমন খুশি হতে আজ প্রথম দেখলো। একটা মানুষের কাছে এসে কতটা স্পেশাল হলে তাকে পাওয়ার প্রাপ্তিতে কোনো মানুষ এতটা খুশি হতে পারে। এক চিলতে খুশির রোদ্দুরে আশ্রে পড়ল তার হৃদয় উচ্ছ্বানে। শহরের এক চিহ্ন প্রান্তে পরিত্যক্ত এক গুদামঘর। নিশীথ রাতের স্তব্ধতা চিরে বাইরে ছিচি পোকা এক ঘুয়ে ডাক কানে আসছে। নোনা ধরা দেয়ালের ফাটল দিয়ে ইঁদুরের অবাধ যাতায়াত সেই নিস্তব্ধতাকে আরো ঘনীভূত করে তুলেছে। চারিদিকে জমাটবদ্ধ অন্ধকার। শুধু ঘরের মাঝখানে কড়িকাঠ থেকে ঝুলে থাকা একটা ফ্যাকাশে হলুদ বাল্ব থেকে আসা ক্ষীণ আলো পরিবেশটা আর বিভীষিকাময় করে তুলেছে। এই আলোর বৃত্তের মাঝে চেয়ারে আস্তে পৃষ্ঠে বাঁধা এক পড়ে আছে দীর্ঘদেহী এক অবয়ব। লোকটার ললাট ফেটে রুধির ধারা গড়িয়ে পড়েছে। চোখের রাজ্যের আতঙ্করা এসে ভিড় জমেছে। কারণ একটাই, অগ্রবর্তী এলাকা তার সম্মুখেই একটি চেয়ারে এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিল ডেল। দীর্ঘ সময় অমানসিক নিপীড়নের চিহ্ন। নীলের শার্টের হাতে সিক্ত রক্তের দাগ স্পষ্ট। নীল ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে লেগে থাকা রক্তটুকু রুমালে মুছতে মুছতে সে লোকটার খুব কাছে গিয়ে থামল। গুদামঘরের দেয়ালে নীলের দীর্ঘ ছায়াটা এক আদিম দানবের রূপ নিয়ে লোকটার ছায়া মূর্তিটুকু গ্রাস করতে উদ্যত হলো। সেই ধীর হস্তে লোকটার চিবুকটা তুলে ধরল। তার দু চোখে তখন হিমশীতল শূন্যতা, যেন কোনো অতলান্ত গহ্বর। শান্ত কিন্তু অত্যন্ত ধারালো গলায় সে প্রশ্ন করল, কে পাঠিয়েছিল তোকে? এতক্ষণ যাবৎ ভয়াল অমানসিক নির্যাতনের শিকার হওয়ায় লোকটা বিবেক বিবেচনা লোপ পেয়েছে সব। বর্তমান উদ্দেশ্য প্রাণে বেঁচে থাকা। তাই কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে সে বলল, জামাল করিম আমাকে টাকা দিয়েছিল। ক্ষিপ্ত বেগে তার ছেলের সহিত লোকটার চিবুক যেন এক লমে ছুঁড়ে মারল নীল। সে খুব ভালো করেই জানতো এটা জালাল করিমের কাজ। তবুও নিশ্চিত হতে এই আয়োজন নীলের মস্তিষ্ক আর কোনো নির্দেশনা নিল না। চোখের মনি এক মুহূর্তের জন্য জ্বলে উঠল তার। ক্রোধে চোয়াল শক্ত হয়ে এলো। হাতের রিভলভারটা এক ছটকায় লোকটার কপালে স্পর্শ করালো ও লোকটা তখন প্রাণের ভয়ে ফুপিয়ে উঠেছে। মৃত্যুর এই শীতল পরশ যেন চারিপাশে অনুভব করছে সে। আদনান, ইফাজ, আবির, আদিব মূর্তির ন্যায় দাঁড়িয়েছে।
প্রস্তুতি নিচ্ছে কোনো এক বিভৎস মুহূর্তে। নীল ট্রিগারে আঙুল থাকলো, রাখলো। ঠিক সেই মুহূর্তে ওর মনের কোণে ভেসে উঠলো একখানা স্নিগ্ধ মুখশ্রয়ে, শিউলি ফুলের মতো পবিত্র, ভোরের শিশিরের মতো নির্মল। একজোড়া চোখ। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে রিভলভারটা নামিয়ে নিল। লোকটা অবাক হওয়ার আর ওর দিকে তাকিয়ে আছে, যার কোণে ঘরের কোণে ছায়ার মতন দাঁড়িয়ে থাকা আদনান আর ইফাস পরস্পরের দিকে তাকালো। তাদের চোখে বিস্ময়। নীল যে এভাবে মাঝপথে থেমে যেতে পারে তা তাদের কল্পনাতে। আহির আর আদিব দরজার কাছে অত্যন্ত প্রহরীর মতন স্থির হয়েছিল। নীলের আকস্মিক শান্ত ভাব দেখে তারা কিছুটা নড়েচড়ে বসলো। ইফাস এগিয়ে গিয়ে নীলের পাশে দাঁড়ালো, বিস্মিত কঞ্চে বলল, ভাই। নীল রিভলভারটার দিকে ইফাসের দিকে তাকিয়ে বলল, এই জানোয়ারটাকে টুকরো টুকরো করে কাল নদীতে ভাসিয়ে দেবে। কিন্তু ভাই আপনি। নীল রক্তাক্ত রুমালটা দূরে ছুঁড়ে ফুঁড়ে পড়ল। যে হাতে আমার হৃদয়ের পবিত্র ফুলটাকে ছুঁয়েছে, আমি জানি সে হাত কোনো পাপিষ্ঠের রক্তে রঞ্জিত হোক।